স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম প্রিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। ক্যাসিনো কাণ্ডে এ পর্যন্ত ২২ জনের ৫৮২ কোটি টাকার সম্পদ জব্দ, ৪ যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র এ মাসেই। বাগেরহাটে শিশু ধর্ষণের ২ সপ্তাহের মধ্যে রায়, একমাত্র আসামির যাবজ্জীবন, বিচার মাত্র ৬ কার্যদিবসে। ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার নিশ্চিতে উদ্যোগ নেয়ার তাগিদ মন্ত্রিসভার, প্রয়োজনে আইন প্রয়োগ। শুনছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ক্যাসিনো কাণ্ডে এ পর্যন্ত ২২ জনের ৫৮২ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নভেম্বরের মধ্যে অভিযুক্ত ২২ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক, যার মধ্যে অন্তত ৪ যুবলীগ নেতার অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগপত্র এ মাসেই। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক তদন্ত কমিশনার আমিনুল ইসলাম। গত বছর দুর্নীতি বিরোধী অভিযানের নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর অংশ হিসেবে সারা দেশে ক্যাসিনো ও জুয়ার আড্ডায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্টতা পাওয়া যায় বেশ কয়েকজন শীর্ষ যুবলীগ নেতার। ২০১৯ সালে ক্যাসিনো ও দুর্নীতি সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে ১৭ যুবলীগ নেতা সহ ২২ জনের বিরুদ্ধে নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক। তাদের কাছে ৫৮১ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি। আমরা প্রমাণ পেয়েছি এই সম্পদ সবই অবৈধভাবে অর্জিত হয়েছে, সুতরাং ছাড় পাওয়ার সুযোগ নেই। এ মাসের মধ্যে যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, আনিসুর রহমান, সেলিম প্রধান ও জি.কে. শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক। আমাদের তদন্তকারী কর্মকর্তারা যারা ছিলেন তারা কিন্তু বসে থাকেননি। আমরা আশা করছি এই মাসের মধ্যে ৪ থেকে ৫টি মামলায় আমরা চার্জশিট দিতে পারবো। ক্যাসিনো ও দুর্নীতি সংশ্লিষ্ট ২২ জনের দেশে বিদেশে সব অবৈধ সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। মইদুল ইসলাম, আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম যে ৫৮২ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে, তার বাইরেও নিশ্চয়ই দেশের বাইরে অনেক জায়গায় তাদের অর্থ পাচার করেছেন এই সময়ের মধ্যে, আমরা সেগুলো নিশ্চয়ই পর্যায়ক্রমে আসবে। তো এই মাসের মধ্যেই অন্তত ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে। এই যে ক্যাসিনো কাণ্ড, তাদের সম্পদ জব্দ এবং এত দ্রুত অভিযোগপত্র দেওয়া, পুরো প্রক্রিয়াটা আপনি কিভাবে দেখেন? এটিতে কি দুর্নীতিবাজ বা এভাবে অবৈধভাবে যারা অর্থ উপার্জন করে তাদের কাছে বার্তা পৌঁছাবে কিনা? জি, এইগুলো ধরেন যারা বাইরে টাকা পাচার করে থাকতে পারে তাদের বাইরের গুলো আইনে আছে এবং সেই দুদকের মেকানিজমও আছে, সেইগুলো খোঁজ খবর বের করা এবং সেইগুলো আদালতের আদেশ দিয়ে দুর্নীতি দমন আইনের ভিতরেও আছে, মানি লন্ডারিং এও আইনেও আছে যে বাইরেও যদি আপনার দুর্নীতির সম্পদ থাকে দেশের বাইরে, সেটাও আপনার ক্রোকের আদেশ কি বলে আদালতের আদেশ নিয়ে ক্রোক করা যাবে, এটা যেখানেই থাকুক না কেন। সেটা আপনার মানে একটা প্রপার্টি মানে স্থাবর সম্পত্তি হিসেবে থাকুক আর অস্থাবর সম্পত্তি হিসেবে থাকুক, যে কোনো প্রকারেই থাকুক না কেন করা যাবে। জি, অবশ্যই। আরেকটি বিষয় আমরা দেখেছিলাম, শুদ্ধি অভিযানে অনেক মানে দলমত নির্বিশেষে সব রকম লোকদেরকে ধরা হচ্ছিল যারাই আসলে অভিযুক্ত এবং যাদের বিরুদ্ধেই অপরাধের প্রমাণ পাওয়া গেছে, কিন্তু গত বেশ কয়েক মাস ধরে সেটি যেন থমকে গেছে। মানুষ সাংঘাতিকভাবে উজ্জীবিত হয়েছিল দুর্নীতির বিরোধী এসব অভিযানে, কিন্তু এখন সেটা অনেকটা স্তীমিত। আপনি কি সেটা মনে করেন? স্তীমিত কিনা, মানে দুদকের কাজ হাতে তো অনেকেই আছে, তবে তাদের আরো জোরদার হওয়া উচিত, কারণ এখন এই সময়টাই এক ধরনের কাজের চলছে তো, এবং তার ভিতরে দুর্নীতিবাজ যারা তারাও এই সুযোগটাকে হাতছাড়া করতে চাইছেন না হয়তো, যে কারণে দুর্নীতির কাণ্ডগুলো বেশি ঘটছে। সেই জায়গায় দুদকের আরো বেশি সক্রিয় ভূমিকায় আসা উচিত, সেটাই আমি বলবো।
মহিদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 14 এবং নারী 7 জন। এই নিয়ে মোট প্রাণহানি হল 5,681 জনের। 110টি ল্যাবে 24 ঘন্টায় 15,146 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,637 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.81%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,90,206 জনে। সুস্থ হয়েছেন আরও 1,627 জন। এ নিয়ে মোট সুস্থ 3,05,599 জন। করোনা মহামারীর কারণে গত বছরের তুলনায় মন্ত্রিসভায় নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের হার এবছর কিছুটা কমেছে, যা গত বছরের তুলনায় 7.14% কম। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও জানান, শীতে করোনার বিস্তার ঠেকাতে ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে 2020 সালের তৃতীয় ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, গত বছরের তুলনায় সিদ্ধান্ত বাস্তবায়ন হার কিছুটা কম। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এ হার ছিল 75.78%, আর এ বছর তা 68.64%। বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-19 প্রাদুর্ভাবের বিরূপ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি হার পূর্ববর্তী বছরের তুলনায় কিছুটা স্লো হয়েছে। পূর্ববর্তী বছর ছিল 58%, এবার হয়েছে 48%। শীতে করোনা বিস্তার ঠেকাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্কের ব্যবহার বাড়াতে প্রয়োজনে আইন প্রয়োগেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এটা আরেকটু এনফোর্স করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা এটা দৃঢ় ইচ্ছা প্রকাশ এবং আশা প্রকাশ করছেন যে সবাই সচেতন হয়ে অন্তত মাস্ক ব্যবহারে আরেকটু বেশি মনোযোগী হবেন, তাহলে অটোমেটিক্যালি আমরা এটার থেকে আপনার একটু রিলিফ পাবো আর কি। এছাড়াও অস্ট্রিয়ার সাথে এয়ার সার্ভিস চুক্তির অনুমোদন দেয় মন্ত্রিসভা। এটি চূড়ান্ত হলে ঢাকা থেকে ভিয়েনায় সপ্তাহে 7টি যাত্রীবাহী ও 7টি কার্গো ফ্লাইট পরিচালনা করা যাবে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপনির্বাচনের ফলাফল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ প্রধান দুই দলের নেতার। ঢাকা 5 আসনের উপনির্বাচনে 10% ভোট পড়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মন্তব্য করেছে, নির্বাচন এখন তামাশায় পরিণত হয়েছে। আর ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুটছে। জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে না পারার কারণে এই নির্বাচনে দলটির এই বিপর্যয় ঘটেছে। শনিবার অনুষ্ঠিত ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ভোটের বড় ব্যবধানে জয় পান আওয়ামী লীগের প্রার্থীরা। বিপরীতে জামানত হারান বিএনপির 2 প্রার্থী। নির্বাচনে বড় অনিয়মের অভিযোগ এনে ভোটের দিনই ফল প্রত্যাখ্যান করেন বিএনপির প্রার্থীরা। এমন প্রেক্ষাপটে সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, উপনির্বাচনে ভোট সুষ্ঠু হয়েছে, বিএনপির অভিযোগের ভিত্তি নেই। জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা। আন্দোলন এবং নির্বাচনে বারবার ব্যর্থ হচ্ছে তারা নেতিবাচক রাজনীতির কারণে। কোনো রকমের অস্থিরতা তৈরির অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের অধীনে ভোটে মানুষের আগ্রহ নেই, তার প্রমাণ ঢাকা 5 আসনের উপনির্বাচন। 5-এ 10% ভোট তারা বলছে, 10% না, আমরা মনে করি ওখানে 5% ভোট পড়ে নাই। আমরা নির্বাচনে গিয়ে প্রমাণ করতে চাই যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, হয়নি। দেশের স্বার্থে পদত্যাগ করে দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আর টালবাহানা করবেন না, পদত্যাগ করুন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সাম্প্রতিক উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও তা গণতন্ত্রের উপর প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় একথা বলেন তিনি। এইচ.টি. ইমাম বলেন, করোনার পরও সামনে স্থানীয় সরকারের নির্বাচন সহ যেসব নির্বাচন হবে সেগুলোতে ভোটার উপস্থিতি ঠিকই বাড়বে। অপর এক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বৈশ্বিক মহামারীতে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক স্থবিরতা চলছে সে তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশ বেশ ভালোভাবেই পরিস্থিতি সামাল দিচ্ছে। এর ফলে ইতোমধ্যে দেশের জিডিপির যে উন্নতি হয়েছে তা অব্যাহত থাকবে। প্যান্ডেমিকের মধ্যেও যেভাবে মানুষ সরব, তাতে আমার মনে হয় না যে পরবর্তীকালে অসুবিধা হয়। মূল নির্বাচন আসুক, এই তো সামনেই দেখুন আপনারা, আমি তো অপেক্ষা করছি, ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হবে, দেখবেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সাথে সাথে গ্রামাঞ্চলে কী রকমভাবে সকলে উজ্জীবিত হয়ে ওঠে। বাগেরহাটে শিশু ধর্ষণের ঘটনার 2 সপ্তাহের মধ্যে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে একমাত্র আসামি আব্দুল মান্নান সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে বাগেরহাটে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ নুরে আলম এই রায় ঘোষণা করেছেন। আসামি আব্দুল মান্নান সর্দার বাগেরহাটের মোংলা উপজেলার একটি ভূমিহীন আশ্রয় প্রকল্প এলাকার বাসিন্দা। 7 বছরের শিশু ধর্ষণের অভিযোগে 13 অক্টোবর গ্রেপ্তার হয় মান্নান। 1 সপ্তাহ পরেই ধর্ষণের মামলায় দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সকালে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ নুরে আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আসামিকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়। 3 অক্টোবর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযোগপত্র পুলিশ জমা দেয় মাত্র 8 কর্মদিবসের মধ্যে। এরপর 13 অক্টোবর 16 জনের সাক্ষ্য নেওয়া হয়। 14 অক্টোবর চলে চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারী পুলিশ সদস্য ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। 15 অক্টোবর নেওয়া হয় আসামির আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য। যদি প্রশাসন সদিচ্ছা থাকে, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে প্রশাসন পারে না এমন কোনো জিনিস নাই। আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য জাতীয়ভাবে একটা মাইল ফলক। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। সঠিকভাবে রায়টা ঘোষণা হয় নাই, এটা ষড়যন্ত্রের কেস, দোষসাজশের কেস। এই কেসে আমরা উচ্চ আদালতে আপিল করব। এই রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত এর বাস্তবায়ন চান সুশীল সমাজ। এই রায় যা হয়েছে অনেক খুশি হয়েছি এবং অন্য যে নারী শিশু নির্যাতন দমন মামলাগুলো আছে সেই মামলাগুলো যেন এত দ্রুত সময়ে রায়গুলো হয়। এই সমস্ত মামলা যত দ্রুত নিষ্পত্তি হবে তত মানুষ ন্যায় বিচার পাবে এবং তাতেই সমাজের মঙ্গল হবে। গত 3 অক্টোবর 50 মান্নান 7 বছরের শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হলে রাতেই মেয়েটির মামা বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ওকালতনামায় ডেপুটি জেলারের স্বাক্ষর ছাড়াই দুর্নীতির মামলার জামিনে মুক্ত আসামি মিজানুর রহমান কনককে 4 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে ওই ডেপুটি জেলার এবং আইনজীবীকে ভবিষ্যতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকতে সতর্ক করেছে আদালত। এনআরবি ব্যাংকের প্রায় 11 কোটি টাকা ঋণ জালিয়াতির 2 মামলায় 15 জন ভার্চুয়াল বেঞ্চে জামিন পায় আসামি মিজানুর রহমান কনক। ভার্চুয়াল বেঞ্চে ইমেইলে সব নথিসহ আবেদন করলেও শর্ত ছিল নিয়মিত বেঞ্চ থেকেও জামিন নিতে হবে। পরে দেখা যায় ওকালতনামায় ডেপুটি জেলারের স্বাক্ষর নেই। এরই মধ্যে আসামি জামিনে বেরিয়ে গেলেও ডেপুটি জেলারের কাছে তথ্য ছিল না। পরে হাইকোর্ট ডেপুটি জেলার খন্দকার আল মামুনকে তলব করলে নিঃশর্ত ক্ষমা চান তিনি। সোমবার আদালত ওই ডেপুটি জেলার ও আসামির আইনজীবীকে সতর্ক করে ক্ষমা করেন। একই সাথে আসামি মিজানুর রহমানের জামিন খারিজ করে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আসামিকে সারেন্ডার করতে হবে, আগামী 4 সপ্তাহের মধ্যে সে বিচারিক আদালতে সারেন্ডার করে প্রেস বেলের জন্য আসবে। আর ওই ডেপুটি জেলার খন্দকার মোহাম্মদ আল মামুনকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয় যাতে এরকম ভাবে আর কখনো স্বাক্ষর না করে এবং আইনজীবীকেও সতর্ক করে দেওয়া হয়। এছাড়া ওকালতনামায় স্বাক্ষরের আগে আসামি কারাগারে নাকি জামিনে রয়েছে তা নিশ্চিত হয়ে
স্বাক্ষর এবং নথিভুক্ত করতে সব জেল সুপারদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ওকালতনামায় সিল ও স্বাক্ষর ছাড়াও পূর্ণাঙ্গ নাম লিখতে বলেছে আদালত। জেলারদেরকে একটা রেজিস্ট্রি মেনটেন করতে হবে, যারা সাজাপ্রাপ্ত আসামি আর যারা বিচারাধীন আসামি, এবং ওই রেজিস্ট্রি মেনটেন করে যা তাদের সই নিতে হবে, সই নিয়ে ভেরিফাই করতে হবে। এখন থেকে প্রত্যেকটা নাম স্পষ্ট করে লিখতে হবে। এ আদেশ বাস্তবায়ন করতে হবে স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও আইজি প্রিজনকে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চম দফায় পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বাড়ছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন 2021 সালের ডিসেম্বরের পরিবর্তে 2022 সালে সেতুর কাজ শেষ হলে সর্বোচ্চ 900 থেকে 1000 কোটি টাকা বাড়বে। সেক্ষেত্রে ব্যয় বেড়ে দাঁড়াবে 31,193 কোটি টাকা। পাইলিং জটিলতা, বন্যা এবং করোনার কারণে সময় বেড়েছে প্রায় 3 বছর, খরচও বেড়েছে কয়েক গুণ। বত্রিশতম স্প্যান বসানোর পর পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে প্রায় 5 কিলোমিটার। তবে এর জন্য অপেক্ষা করতে হয়েছে 4 মাস। আগে প্রতি মাসে যেখানে 1 থেকে 2টি স্প্যান বসানো হতো, সেখানে জুনের পর থেকে দীর্ঘ বিরতি। এর মূল কারণ করোনা ও বন্যা। 2015 সালে পাইল ড্রাইভের কাজ শুরুর পর 22টি পিলারের পাইলিংয়ে তৈরি হয় জটিলতা। নদীর তলদেশের মাটির গঠনের কারণে বসানো যাচ্ছিল না পিলার। এই পিলারগুলোর নকশা জটিলতার সমাধান পেতে সময় লাগে 1.5 বছর। 2019 সালের জানুয়ারিতে সব পিলারের নকশা জটিলতার সমাধান আসে, যদিও লক্ষ্য ছিল 2018 সালের ডিসেম্বরে সেতু চালু হওয়ার। এরপর 2020 সালে আবারও থমকে যায় কাজের গতি, করোনা ও বন্যার কারণে। বন্যায় আপনারা জানেন যে আমাদের কনস্ট্রাকশন ইয়ার্ডে একটা বড় অংশ ভেঙে গেছে, নদীতে বিলীন হয়ে গেছে, এবং এতে আমাদের 125টা রোডওয়ে স্ল্যাব এবং 192টা ওয়েস্ট ইন্ডিয়ার পানিতে চলে গেছে। তারপরেও আমরা আশাবাদী যে আমাদের প্রকল্পের কাজ আমরা 2022 সালের প্রথম দিকে শেষ করতে পারব। যে কোনো প্রকল্পে দেখা যায় সময় বাড়ার সাথে সাথে বেড়ে যায় বরাদ্দ। পদ্মা সেতুতেও এর ব্যতিক্রম হচ্ছে না। 2008 সালে প্রকল্প অনুমোদন পেলেও নির্মাণ শুরু হয় 2014 সালে। এখন পর্যন্ত 4 দফা বাড়ানোয় প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 30,193 কোটি টাকা। সেতু বিভাগের সচিব জানান, যতটুকু কাজ এগিয়েছে তাতে 2021 সালের ডিসেম্বরে শেষ করা কঠিন। যদি আরও 1 বছর বেড়ে যায় সেক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। এটা সর্বোচ্চ হয়তো 800 থেকে 900 কোটি টাকা বাড়তে পারে। যদি 22-এ চলে যায়, কোনো কারণে যেতে পারে, এটা তো আসলে আনসার্টেন। সর্বোচ্চ 1000 কোটি টাকা, এর বেশি বাড়ার সম্ভাবনা নেই যদি 22 জুনে চলে যায়। আর ডিসেম্বরের মধ্যে করতে পারলে আমাদের এখনো যেটা আমার মনে হয় এই টাকার মধ্যে এটা সম্ভব। এবছরের ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনা সেতু বিভাগের। রোডওয়ে স্ল্যাব ও রেল স্ল্যাব বসানোর কাজে গতি আনতে আরও বিদেশি পরামর্শ খোঁজা হচ্ছে। সেপ্টেম্বর পর্যন্ত মূল সেতুর কাজ হয়েছে 90 নদী শাসন 74.5 এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি 81.5 ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হয়েছে ঢাকা দক্ষিণের ঝুলন্ত তার সরানোর প্রক্রিয়া। তবে নভেম্বরের মধ্যে পুরোটা পরিষ্কার করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ খোঁড়াখুড়ির আগে অন্তত 10টি সংস্থার ভূগর্ভস্থ ম্যাপ প্রয়োজন। কোয়াব এবং আইএসপিএবি জানিয়েছে, প্রয়োজন হলে মেয়রের কাছে সময় বাড়ানোর আবেদন করা হবে। অপরিকল্পিত এ নগরীতে 30 বছরে জঞ্জালে পরিণত হয়েছে ঝুলন্ত তার। প্রধান সড়ক, অলিগলি সবখানেই ঝুলে আছে ডিশ, ইন্টারনেট, ল্যান্ডফোন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তার। এসব তার অপসারণে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষ রোববার দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈঠকে সিদ্ধান্ত হয় নভেম্বরের মধ্যে হবে তার অপসারণ। তবে কোয়াব ও আইএসপিএবি বলছে, নভেম্বরের মধ্যে দক্ষিণ ঢাকার সব তার সরিয়ে নেওয়া সম্ভব হবে না। কারণ ডিপিডিসি, ডেসকো, বিটিসিএল, ওয়াসা ও তিতাস সহ অন্তত 10 সংস্থার ভূগর্ভস্থ ম্যাপ প্রয়োজন। সেটা পেলেই শুরু হবে কাজ। ইনফরমেশনগুলি আমরা পাওয়ার পরে দেন আমাদের প্ল্যানটা করব। কারণ আমরা 6 ইঞ্চির নিচে কিংবা 6 ফিট নিচে যদি এখন এসডিটি পদ্ধতি শুরু করি, কার কি ইনফ্রাস্ট্রাকচার তো জানি না, ওটা ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যাক্টিভ শেয়ারিং যদি করা যায়, যেটা কিছু কাগজপত্রের ঝামেলার মধ্যে আটকে আছে, একেবারে উপর থেকে ফাইবার নির্মূল হয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের এরকম একটা মেগা সিটির জন্য টাফ হবে।
প্রাথমিকভাবে মূল সড়ক ও অ্যাভিনিউ সড়ক থেকে তার সরানোর পরিকল্পনা করা হয়েছে। এইচডিডি পদ্ধতিতে সড়ক খোঁড়াখুড়ি করা হবে। এতে কিলোমিটার প্রতি খরচ অন্তত 15 লাখ টাকা। তবে সেটার প্রভাব গ্রাহকদের উপর পড়বে না বলে আশ্বাস সংশ্লিষ্টদের। আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা ইনভেস্টমেন্টটা করব এবং গ্রাহক পর্যায়ে কোনো ধরনের ইন্টারনেটের মূল্য যেন না বেড়ে যায় সেদিকে আমরা সদা সচেষ্ট থাকবো এবং আমরা আশা করছি যে ইন্টারনেটের মূল্য হয়তো বা বাড়বে না গ্রাহক পর্যায়ে। এনটিটিএন আমাকে সিগন্যালটা দিয়েছে, সেখান থেকে যদি আমি গ্রাহক পর্যায়ে যাই সেই ক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিমাণ কস্ট, গ্রাহক পর্যায়ের মূল্যটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে না তখন। প্রতিটি বাসার নিচে সংযোগ পয়েন্ট করতে না পারলেও অন্তত 3 বাসা পরপর করা হবে বলে জানিয়েছে আইএসপিএবি ও কোয়াব। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার চারপাশের 4 নদীতে 30,000 টন প্লাস্টিক বর্জ্য, আর এর অর্ধেকই বুড়িগঙ্গায় পড়ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বেসরকারি সংস্থা ওয়েস্ট কনসার্নের জরিপে মিলেছে এই তথ্য। এতে বলা হয়েছে শিল্প কারখানা আর শহরের বয় বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। করোনাকালে বেড়েছে প্লাস্টিক দূষণ। যেখানে সেখানে ফেলা প্লাস্টিক বর্জ্য ড্রেন নালা হয়ে পড়ছে নদীতে, সেখান থেকে চলে যাচ্ছে সমুদ্রে। এতে বিপন্ন হচ্ছে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ম্যানগ্রোভ। বিশ্বব্যাংকের অর্থায়নে বেসরকারি সংস্থা ওয়েস্ট কনসার্নের জরিপ বলছে শুধু রাজধানীর চারপাশের 4 নদীতে পড়েছে 30,000 টন প্লাস্টিক বর্জ্য, আর এর অর্ধেকই রয়েছে বুড়িগঙ্গায়। পরিবেশবিদরা বলছেন বর্জ্য ব্যবস্থাপনা উন্নত না হওয়ায় নদীতে বাড়ছে এই দূষণ, আর এজন্য ওয়াসার অব্যবস্থাপনাকে দুষছেন তারা। এগুলো ফ্লাশিং ওয়াটারের মতো করে ক্যারিড আউট হয়ে নদী পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাও পায়নি। কিন্তু বিষয়টা সর্বজন গ্রাহ্য থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশন কোনো ধরনের প্রিকশন বা ব্যবস্থা নেয়নি, এবং ওয়াসাও তার পুরো ড্রেনেজ প্রক্রিয়ায় তরল বর্জ্যকেই কেবলমাত্র নদীতে ফেলাটাও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। বিশ্বব্যাংকের হিসাবে প্লাস্টিক দূষণের দিক দিয়ে বাংলাদেশ ভারতের উপর দিয়ে বয়ে যাওয়া গঙ্গা, পদ্মা ও যমুনা রয়েছে বিশ্বের 2য় স্থানে। করোনায় প্লাস্টিক নির্ভরতা বাড়ায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলেও মত তাদের। এজন্য তারা চাইছেন সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণ। সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে কালেক্ট এবং ডিসপোজালের, এবং সেগুলোকে কালেক্ট করা এবং এক জায়গাতে ফালায় সেটার জন্য সচেতনতা বৃদ্ধিমূলক কাজ, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, পরিবেশ মন্ত্রণালয় অধিদপ্তর থেকে তারা এইগুলো কাজগুলো করবে। সুয়ারেজ লাইন ও নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধে নগর কর্তৃপক্ষ, শিল্প ও পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সব পক্ষকে জিরো টলারেন্স নীতি নেয়ার পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশের এই অংশে থাকছে খেলার খবর। জানিয়ে দিচ্ছি শিরোনাম। টিকে থাকতে মাহমুদুল্লাহ একাদশের দরকার 222 রান। রুবেল বাফুফে একাডেমির কার্যক্রম ঢেলে সাজাবেন মানিক। শিগগিরই ট্যালেন্ট হান্ট, যুক্ত হবেন সাবেক তারকারা। জানুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের জন্য ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের। করোনা টেস্ট, বায়ো বাবলে হোটেলে রাখার ব্যবস্থা সহ ধার হিসেবে অর্থের ব্যবস্থাও করে দিতে চায় বিসিবি। জাতীয় দলের ব্যস্ততা থাকলেও ঘরোয়া লিগ চালিয়ে যাওয়া হবে বলে জানান এ কর্তা। এদিকে আসন্ন টি-20 আসরে দল কিনতে নতুন কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি বলে জানিয়েছে খালেদ মাহমুদ। ক্রিকেট মাঠে ফিরেছে, তবে সেখানে সুযোগ পাচ্ছেন অল্প কিছু ক্রিকেটার। এখনও ঘরে বসে দিন কাটছে দেশের বেশিরভাগ ক্রিকেটারের। তাদের মাঠে ফেরাতে প্রিমিয়ার লিগ আয়োজনের বিকল্প নেই। বিসিবি সভাপতি তার উদ্যোগের কথা জানিয়েছেন একাধিকবার। তারই অংশ হিসেবে আগামী জানুয়ারিতে ডিপিএল আয়োজনের রূপরেখা চূড়ান্ত করার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। পরিকল্পনা সাজিয়ে বিসিবি এখন ক্লাবগুলোর সম্মতির অপেক্ষায়। সিসিডিএম দ্রুতই ক্লাব কর্তাদের সাথে আলোচনায় বসবে। বায়োবাবলে থাকা করোনা টেস্ট সহ প্রয়োজনে ক্লাবগুলোকে লোন হিসেবে টাকার ব্যবস্থাও করে দিতে চায় বিসিবি। ভেন্যু হিসেবে কক্সবাজারের চিন্তা থেকে বেরিয়ে বিসিবির ভাবনায় শুধু বিকেএসপি। আর্থিক অনুদান যদি প্রবলেম হয়, এটা তো আর্থিক অনুদান বলতে বিসিবি তো ক্লাবকে টাকা দিবে না আসলে, তার ক্লাব চালাতে। বিসিবি যেটা করতে পারে হয়তো খুব বেশি হলে একটা লোনের ব্যবস্থা করতে পারে,
আমি জানি না, এটা আমার মতামত আমি দিচ্ছি, এটা আমি বিসিবির মতামত দিচ্ছি না, আমার মতামত দিচ্ছি যে এটা হয়তো বা ইনিশিয়াল একটা লোনের ব্যবস্থা করতে পারে, বাট আমার মনে হয় যে ক্লাবগুলো পারবে না সেই কথাটা আমি বলতে বিশ্বাস করি না। দেশে তো সবই চলছে। নভেম্বরের মাঝামাঝিতে হবে টি-20 আসর। 5 দলের খেলায় 120 জনের মতো ক্রিকেটার স্টাফদের সুরক্ষা দিতে হবে। কর্পোরেট লিগ করতে চাইলেও দল নিতে আগ্রহ খুব একটা দেখায়নি নামি দামি প্রতিষ্ঠানগুলো। বিদেশি বড় তারকাদের পাওয়া নিয়েও আছে শঙ্কা। আমরা তো চাই সুপারস্টাররা আসুক, তামিম বা সাকিব বা মাহমুদুল্লাহ বা যারা আমাদের টপ প্লেয়ার, তাদের মানের থেকে নিচু কোনো প্লেয়ার আসলে তো আমরা সেটাকে কনসিডার করব না। কোনোভাবেই আমরা চাই না যে ওই মানের থেকে ভালো প্লেয়ার আসলে আমরা কনসিডারে রাখতে পারি, কিন্তু এখন আমরা সত্যি কথা বলতে সেরকম কোনো নাম পাইনি। সামনে 2 বছর জাতীয় দলের ক্রিকেটারদের দম ফেলার সুযোগ নেই। জানুয়ারির পর মার্চ এপ্রিলে কিছুটা সময় পাওয়া যাবে লিগ আয়োজনে। তা না হলে শঙ্কায় পড়ে যেতে পারে ঘরোয়া ক্রিকেট মৌসুম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি প্রেসিডেন্টস কাপে টিকে থাকার ম্যাচে তামিম একাদশের দেয়া 222 রানের টার্গেটে ব্যাট করছে মাহমুদুল্লাহর দল। এখনো পর্যন্ত সংগ্রহ 4 উইকেটে 149 রান। 7 বলের মধ্যে 2 ওপেনার লিটন দাস এবং নাইম শেখের বিদায়ে কাজটা কঠিন হয় মাহমুদুল্লাহ একাদশের। চাপ সামলে নেন ইমরুল কায়েস এবং মাহমুদুল হাসান। ইমরুল আউট হন 49 রানে। এর আগে রুবেল হোসেনের পেস তাণ্ডবে ব্যর্থ তামিম একাদশের টপ অর্ডার। 2 তামিমের সঙ্গে বিজয় এবং মিঠুনকে ফেরান রুবেল। মিডল অর্ডারে হাল ধরেন ইয়াসির রাব্বি এবং মাহিদুল অঙ্কন, দুজনেই তুলেছেন 50 করে। ইয়াসির 62 আর অঙ্কন করেন 57 রান। পরবর্তীতে মোসাদ্দেক সৈকতের 40 এবং মোহাম্মদ সাইফুদ্দিনের 38 রানে লড়াইয়ের পুঁজি পায় তামিম একাদশ। মাত্র 34 রান খরচায় 4 উইকেটে নেন রুবেল। বাফুফে একাডেমি কার্যক্রমকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিকের। শিগগিরই ট্যালেন্ট হান্ট করে ফুটবলার বাছাই প্রক্রিয়া শুরু করতে চান, আর সেই বাছাই প্রক্রিয়ায় রাখতে চান দেশের নামি দামি সাবেক ফুটবলারদের। বাফুফের ডেভেলপমেন্ট কমিটি তৃণমূল কার্যক্রম, একাডেমি পরিচালনা, অবকাঠামো উন্নয়ন এসবই দেখভাল করার দায়িত্ব তাদের। গেল কমিটিতে প্রথমে দায়িত্ব ছিল বাদল রায়ের, পরে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিরোধের জেরে সভাপতি নিজেই নেন দায়িত্ব। তবে উন্নয়ন কার্যক্রমে আসেনি গতি। নতুন কমিটিতে এই চেয়ারে নতুন মুখ আতাউর রহমান মানিক। ব্যবসায়ী হিসেবে সফল মানিক এবার সংগঠক হিসেবেও সফলতা চান। বাফুফের বহুদিনের হতাশা একাডেমিকে ঢেলে সাজানোর পরিকল্পনা তার। সারা দেশে ট্যালেন্ট হান্ট থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে বেড়াইদে পূর্ণাঙ্গ একাডেমি কার্যক্রম শুরু করাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। প্রত্যেক ডিভিশন থেকে ট্যালেন্ট হান্ট করব। সেই ট্যালেন্ট হান্ট করে আমরা সেই প্লেয়ারগুলোকে আন্ডার 16, আন্ডার 20 এবং আন্ডার 12 এই 3টা ভাগে ভাগ করে আমরা 40 যে একাডেমি আছে সেখানে আমরা কোচ দিয়ে এগুলো ট্রেন্ড আপ করবো। আমরা অলরেডি পাশে আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি, সেই অ্যাপার্টমেন্টে আমরা প্লেয়ার রাখার অ্যারেঞ্জমেন্ট করতেছি। আমাদের থাকা বা প্লেয়ারদের ডর্ম এই অ্যারেঞ্জমেন্ট আমরা পাশাপাশি অবশ্যই আমরা এটা চিন্তা করতে হবে, নাহলে তো আমার প্লেয়ার রাখবো কীভাবে। অর্থ সংকটে এর আগে বারবার একাডেমি পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে। পূর্ণাঙ্গ কোচিং স্টাফ না থাকার সমস্যাও পুরনো। সমাধানের চ্যালেঞ্জ নিচ্ছেন নতুন চেয়ারম্যান। আমাদের এখানে পল যে আছে ডাইরেক্টর টেকনিক্যাল, সে নিজে যাবে এবং আমি এক্স ন্যাশনাল টিমের কিছু প্লেয়ারকে আমরা ইনভলভ করব, যারা প্লেয়ার দেখলে বুঝতে পারবে যে এই প্লেয়ারটার উপরে আমরা শ্রমগাম দিয়ে অর্থ ব্যয় করে এই প্লেয়ারটাকে আমরা দিয়ে ভালোভাবে খেলাতে পারবো কিনা। খুব শিগগিরই ট্যালেন্ট হান্ট কার্যক্রম শুরু করার লক্ষ্য ডেভেলপমেন্ট কমিটির। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবরে এই ছিল, থাকছে আরো যা। পড়াশোনার দৌড় 3য় শ্রেণী পর্যন্ত। এই নিয়েই ডেন্টাল চেম্বার খুলে করছিলেন দাঁতের চিকিৎসা। ব্যবস্থাপত্র দিতেন এক চিকিৎসকের নামে ছাপানো প্যাডে। সহকারী দায়িত্ব পালন করা মেয়ের জামাই এসএসসি পাস। অবশেষে র্যাবের অভিযানে ধরা পড়লেন দুজনেই। দেয়া হলো কারাদণ্ড। সিলগালা করা হয়েছে চেম্বার। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। সরকারের বেঁধে দেয়া দাম এবং ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে আলু বিক্রি বন্ধ রেখেছেন কারওয়ান বাজারের আড়তদাররা। খুচরা বাজারে এখনও 45 টাকার নিচে পাওয়া যাচ্ছে না আলু। এদিকে সরকার নির্ধারিত দামে আলু বিক্রির দাবি জানিয়েছেন ক্রেতারা। জহিরুল ইসলাম অবসরপ্রাপ্ত চাকরিজীবী।
বাজারে আলু কিনতে এসেও অতিরিক্ত দাম থাকায় খালি হাতেই ফিরছেন তিনি। এছাড়াও বেঁধে দেয়া দামে আলু না পাওয়ায় ক্ষোভ জানান ক্রেতারা। শুনতেছি যেহেতু পত্রিকায় লেখা আছে 25-30 টাকা, কিন্তু তা তো হচ্ছে না, এই জন্য কিনবো না। দাম দেখতেছি, দাম তো দেখি কমে না, আরও থেকে একটু 50 টাকা দিয়ে 5 টাকা কমছে, তা তো সম্ভব হইতে আছে না। মোকাম থেকে কারণ বাজারে আলু না আসায় ও ভ্রাম্যমাণ আদালতের কারণ দেখিয়ে সকাল থেকেই বিক্রি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দ্রুত সংকট সমাধানের আশ্বাস দেয়া হয়। আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি এবং তদারকি করতে গিয়ে আমরা ব্যবসায়ীরা কিছু কথা বলছেন যে এবছর তাদের যে প্রান্তিক পর্যায়ে যে যারা কৃষক তাদের কিছু দুঃখের কথা বললেন, পাশাপাশি একই সাথে আর একটু মূল্যটা মানে যে পর্যায়ে আসছে তারাও বলছেন যে আর একটু বেশি। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছি। ব্যবসায়ীরা বলছেন আড়তে আলু না আসলে সংকটে পড়তে হবে, তাই দ্রুত আলুর সরবরাহ বাড়ানোর দাবি তাদের। ব্যাপারীর কাছে যোগাযোগ করছি, ব্যাপারী বলছে যে না, এই দামে পড়তে হলে আমাকে মাল আমরা পড়তে হয় না, মাল বেশি দামে কিনা, আগের বেশি যখন দাম ছিল তখন বেশি দামে কিনছে। ব্যাপারীরাও বাড়াচ্ছে না, আড়তদাররাও আনতেছে না। আড়তদাররা বলতেছে এখানে আমরা আনলে জরিমানা করতে হচ্ছে, জরিমানা দিতে হচ্ছে। সরকার ওইখান থেকে বলছে যে 25 টাকা রেট, ব্যাপারীরা 25 টাকা রেটে আমাদের আলু দিচ্ছে না। বগুড়া ও জয়পুরহাটের ব্যবসায়ীরা বলছেন বেশি দামে আলু কেনায় সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করতে পারছেন না তারা। স্টোর ভাড়া, ব্যাংক ইন্টারেস্ট সহ তারা বেশি পড়ে যায়। এই জন্যে তারা তাদের ব্যবসায়ীদের আমার হচ্ছিল যে এই রেটটাতে কিছু দাম বাড়ানো যেত, তাহলে তাদের জন্য সুবিধা হতো। এবছর আলুর উৎপাদন 20 ভাগ কম হয়েছে, এতে করে কিছুটা ঘাটতি থাকায় আলুর দাম বেড়েছে বলেও জানান তারা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহামারীর মধ্যে সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ কমেছে, যা গত বছরের চেয়ে 30 ভাগ কম। তারপরেও খাদ্য মন্ত্রণালয়ের দাবি পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে, প্রয়োজন হলে আমদানি করা হবে। তবে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের চাপ সামলাতে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। করোনা মহামারীর দ্বিতীয় দফা সংক্রমণে খাদ্য মজুত নিয়ে দুশ্চিন্তায় গোটা বিশ্ব, কিন্তু বিপরীত চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে খাদ্যশস্যের মজুদ 11,96,000 টন, এর মধ্যে চাল 8,76,000 টন, বাকিটা গম। গত বছর একই সময়ে মজুদ ছিল 11,20,000 টন। আবার স্থানীয়ভাবে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি। খাদ্য সচিব বললেন, মজুদ কম হলেও দুশ্চিন্তার কিছু নেই, যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলায় খাদ্যশস্য আমদানির সুযোগ রয়েছে। আমাদের গত বছর তুলনায় স্টক কম আছে, তবে আমাদের যে প্রয়োজন অনুসারে পর্যাপ্ত স্টক আছে। এই মাসের 28 তারিখে আমাদের ফুড প্ল্যানিং এন্ড মনিটরিং কমিটির মিটিং হবে। আমরা আমনের টার্গেট নির্ধারণ করবো ওই দিন, এবং আমরা নভেম্বরের শেষের থেকে আমরা কেনা শুরু করব। সেখানে যদি আমরা টার্গেট অ্যাচিভ করতে না পারি, তাহলে আমরা সীমিত পর্যায়ে কিছু আমদানি করব। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে করোনায় মাসিক পারিবারিক আয় কমেছে প্রায় 4,000 টাকা। পাশাপাশি অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। তাই পরিস্থিতি মোকাবেলায় এখনই আমদানি করার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। চালের দাম আবার অনেক বেশি বেড়ে যাবে, এই ঝুঁকিতে সরকারের না যাওয়াটাই আমি মনে করি উত্তম। সেই ক্ষেত্রে চালের বাজার দর স্থিতিশীল রাখতে আমদানির যে পরিকল্পনা খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নেওয়া হয়েছে, সেটি আমি মনে করি যুক্তিযুক্ত। খাদ্যশস্যের আমদানি ঠিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতে শুল্ক সুবিধা আরও বাড়ানো প্রয়োজন বলে মত সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, বকেয়া বেতন সহ 14 দফা দাবিতে খুলনার আত্রায় শ্রমিকদের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় 10 শ্রমিককে আটক করেছে পুলিশ। এ সময় আহত হন পুলিশ সহ কয়েকজন শ্রমিক। সকালে 25 রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু সব শ্রমিকের বকেয়া পাওনা এককালীন পরিশোধ সহ 14 দফা দাবিতে সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে আটরা শিল্পাঞ্চলে খুলনা যশোর হাইওয়েতে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের উঠিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শ্রমিকরা। সকালে নেতারা এবং শ্রমিকরা একত্রে ইস্টার্ন জুট মিলের সামনে সমাবেশ করেন। পরে তারা খুলনা যশোর হাইওয়ের আটরা শিল্পাঞ্চলে 3 ঘন্টা পথ অবরোধ করে রাখেন। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ উঠিয়ে নেওয়ার অনুরোধ করে পুলিশ। শ্রমিকরা না মানলে সংঘর্ষ বাধে।
বিভিন্ন ফি কমানোর দাবিতে টানা 3 দিন ধরে আন্দোলন করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে। করোনার কারণে গত 18 মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ অবস্থায় সেমিস্টার ফি নিয়ে বিপাকে পড়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ করোনার প্রভাবে অনেক পরিবারের আয় কমে গেছে, শিক্ষার্থীদের টিউশনিও বন্ধ হয়ে গেছে। টিউশন ফি 30% কমানো সহ অন্যান্য ফি বাতিলের দাবিতে এবার আন্দোলনে নেমেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন বিশ্ববিদ্যালয় বন্ধ, অথচ তাদের কাছ থেকে গ্রন্থাগার ফি, ল্যাব ফি, বিদ্যুৎ ফি, এসি ফি নেওয়া হচ্ছে। এটি বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার মেল করা হয়েছে, তারা মেলে যখন রিপ্লাই করে নাই, তখন আমরা বাধ্য হয়ে এই প্রতিষ্ঠাে আসছি এবং এখন পর্যন্ত তারা আমাদের কোনো আশার বাণী শোনায় নাই। টিউশন ফি তার উপর 30% ওয়েভার, আর যেটা হলো যে অ্যাক্টিভিটি ফি নিচ্ছে আমাদের, যে লাইব্রেরি ফি, দেন কম্পিউটার ল্যাব ফি, এইসব মিলে প্রায় 9,500, অলমোস্ট 10,000-এর একটা ফি নিচ্ছে, যেটা কোনো একদম লজিকে নেওয়া। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন এ নিয়ে ট্রাস্টি বোর্ডের বৈঠক হবে বৃহস্পতিবার, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তাদের কেসটা সিম্পাথেটিক, সেটা আমি বোর্ডে সেভাবে প্লেস করব, কিন্তু যেহেতু বোর্ড মিটিং 24 ঘন্টার নোটিসে খুব কম করা যায়, 4 দিনের জন্য আমি সময় চাইছি। বৃহস্পতিবারের মধ্যে আই উইল কাম ব্যাক উইথ দ্য নিউজ টু ইউ। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ, তাই ফি কমানো উচিত। বাসায় বসে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অংশগ্রহণ করছে, এতে করে বিশ্ববিদ্যালয়ের অনেক খরচ কমে গিয়েছে। এই খরচ কমে যাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে টিউশন ফি আছে, তাদের যে সেশন ফি আছে, যেটা তারা নর্মাল সময় নিয়ে থাকে, সেই সেশন ফি এবং টিউশন ফি অনেকটুকু কমিয়ে নিতে পারে বা কমিয়ে দিতে পারে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান কমিশনের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, আর এর মধ্যেই প্রায় শেষ হয়েছে সব প্রস্তুতি। করোনায় দীর্ঘ ছুটি এবং বন্যার কারণে ভাটা পড়েছে আয়োজনে, কোথাও কোথাও পূজা বাবদ খরচও কমানো হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন প্রতিমা শিল্পীরা। এছাড়া যেসব মণ্ডপে পূজা হবে সেগুলো তৈরি করা হয়েছে সরকারের নির্দেশনা মেনে। 22 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আয়োজন। তবে সব জেলায় প্রাণহীন এবারের পূজা উৎসব। কুড়িগ্রামের বৈদ্যের বাজার গ্রামে প্রতি বছর 2 থেকে 300 প্রতিমা তৈরি হলেও এবার হয়েছে মাত্র 70টি। বারবার বন্যা ও করোনার কারণে কমেছে প্রতিমার চাহিদা। নরসিংদীতে পূজার বরাদ্দ এমনিতেই কম, তার উপর প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বাড়ায় লোকসানে পড়েছেন কারিগররা। কুড়ার দাম বেশি, বন্যার নিগা, তারপরে তার কাটার দামও বেশি। যে তার কাটা আনতাম আমরা 80 টাকা 90 টাকা দিই, তার কাটা 120 টাকা 30 টাকা দিই। কারিগর তো করোনার নিগা কারিগরও কম। করোনা সংক্রমণ রোধে ময়মনসিংহ, ফরিদপুর, লক্ষ্মীপুর সহ সব জেলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে হচ্ছে পূজার আয়োজন। মাস্ক ছাড়া কেউ যেতে পারবে না দেবী দর্শনে। তাদের সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, আর মণ্ডপের সামনে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। আর ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পূজা মণ্ডপ নজরদারি বৃদ্ধি করেছে। প্রতিটা মন্দিরে আমাদের নো মাস্ক নো এন্ট্রি, এই সিস্টেমে আমরা ভক্তবিন্দুদের আহ্বান জানাবো এবং তারা সামাজিক ডিস্টেন্স রেখেই পূজাটা দর্শন করবেন। ব্রাহ্মণবাড়িয়ার 566টি মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আয়োজকরা। বরিশালে তোরণ, আলোকসজ্জা সহ বাড়তি খরচ কমিয়ে সেই অর্থ দেয়া হচ্ছে করোনায় ক্ষতিগ্রস্তদের। জেলা ও মহানগরে এবার পূজা হচ্ছে 617টি মণ্ডপে। আমরা এবারের পুজোকে মানবিক পূজা হিসেবে নিয়েছি। আমরা এবারের পূজা আমাদের যে অর্থ বাঁচবে সেই অর্থ দিয়ে আমরা মানবতার সেবায় কাজে লাগাবো। প্রতিটা মন্দিরে এইভাবেই সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের মায়ের কাছে আমরা প্রাণ ভরে আকুতি জানাবো এবারে সাত্ত্বিক পূজার মাধ্যমে, যেন সারা বিশ্বে এবারে এই করোনা থেকে মুক্ত হয়। 26 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের আয়োজন। সার্বিক নিরাপত্তায় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পড়াশোনার দৌড় 3য় শ্রেণী পর্যন্ত।
এ নিয়েই ডেন্টাল চেম্বার খুলে করছিলেন দাঁতের চিকিৎসা, ব্যবস্থাপত্র দিতেন এক চিকিৎসকের নামে ছাপানো প্যাডে। সহকারীর দায়িত্ব পালন করা মেয়ের জামাই এসএসসি পাস। অবশেষে র্যাবের অভিযানে ধরা পড়লেন দুজন, দেয়া হলো কারাদণ্ড। সিলগালা করা হয়েছে চেম্বার। রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার হোসাইনি ডেন্টাল, এর মালিক নূর হোসেন। ৩য় শ্রেণী পাশ হলেও তিনি এখানকার ডেন্টিস্ট। রুট ক্যানেল, ক্যাপ পরানো থেকে শুরু করে দাঁতের সব রোগের চিকিৎসা দিচ্ছেন দীর্ঘদিন ধরে। এ কাজে তার সহযোগী মেয়ের জামাই বানাতেন প্রয়োজনীয় উপাদান। সোমবার দুপুরে র্যাবের অভিযানে ধরা পড়লেন শ্বশুর জামাতা। এই সময় এই ভুয়া ডেন্টিস্ট চেম্বারে রোগীর চিকিৎসা করছিলেন। দীর্ঘদিন যাবত এই লাইনে আমি অ্যাসিস্ট্যান্টে কাজ করি, তো ওই অভিজ্ঞতায় কাজ করতেছি। পড়ালেখা ক্লাস 3 পর্যন্ত করছি। করোনার আগে মানে আমি যেখানে চাকরি করতাম ওই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পরে বলতো ঠিক আছে, এখন বেকার বসে আছো, তো আসো আমার সাথে আসো, আমি দেখাই দিই কীভাবে মেডিসিন বানাইতে হয়। নূর হোসেন রোগীদের ব্যবস্থাপত্র দিতেন এক চিকিৎসকের নামে ছাপানো প্যাডে। এক্সরে সহ অন্য পরীক্ষার জন্য রোগীকে পাঠাতেন নিজস্ব ল্যাবে। ওনারা দেখাইছি, উনি ছিল এখানে, উনি আমার দেখছে, দেখে আর কি একটা পুটিং দিছে। পুটিং দেওয়ার পরে বলছে এক্সরে করাইতে, যদি দাঁতে ব্যথা বেশি হয় তাহলে এক্সরে করাইতে। আমরা তো সিভিল মানুষ, আমরা তো নিরহ মানুষ, আমরা তো আর এই ধরনের সম্বন্ধে আমাদের এত অভিজ্ঞতা নেই। তো শোনার পরে তারা আসলে এই ধরনের প্রতারণা করে আসলে মানুষ মারার একটা পায় তারা। র্যাব বলছে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে চিকিৎসা দিতেন নূর হোসেন। চিকিৎসার নামে প্রতারণার দায়ে দুজনকেই কারাদণ্ড দেয় র্যাব। সিলগালা করা হয় হোসাইনি ডেন্টাল। ডক্টর জিহান কবিরের প্রেসক্রিপশন প্যাড এবং আপনার বিএমডিসি যে রেজিস্ট্রেশন নাম্বার, সেটির উপরেই কিন্তু তারা বিভিন্ন রোগী দেখছেন। উক্ত প্রতিষ্ঠানের যিনি মূল কর্ণধার মোহাম্মদ নূর হোসেন, যিনি মূলত 3য় শ্রেণী পর্যন্ত পাস, তাই প্রতারণা করার জন্য তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 52 ধারা লঙ্ঘনের ফলে তাকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং তার সহযোগী জাহিদুল ইসলাম, তাকেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-53 ধারা লঙ্ঘনের ফলে তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চিকিৎসার নামে যারা এরকম প্রতারণা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে র্যাব। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।